সুপ্রিয় দর্শক মণ্ডলী, 7 রিং সিমেন্ট ফ্রন্টলাইনে স্বাগত আপনাদের সবাইকে। আমাদের সঙ্গে রয়েছেন ডাক্তার সাখাওয়াত হোসেন সায়ন্ত। সায়ন্ত, আপনাকে স্বাগত। ধন্যবাদ আপনাকে। আমাদের সঙ্গে আরেকজন যোগ দিবেন, সাইফুল হক, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক, রাস্তায় আছেন, অল্প সময়ের মধ্যে যোগ দিবেন। আজকে যে বিষয়গুলো নিয়ে আলোচনা হচ্ছে এই মুহূর্তে, নির্বাচন নিয়ে একসময় সংশয় ছিল, এখন ততটা সংশয় নেই, কিন্তু আবার নতুন একটা উপসর্গ লক্ষ্য করা যাচ্ছে সীমান্তের ওই পারে। আমাদের তো তিন দিকে ভারত, একদিকে হলো মিয়ানমার। তো রাখাইন থেকে কিছু সমস্যা তৈরি হচ্ছে এবং অনেকের মনে যে এইটাই আবার বড় ধরনের কিছু হয় কিনা। সংশয় মুক্ত না, যাই হোক, আমরা চাই যে নির্বাচনটা যত সময় হয়ে যাক, এবং সরকারও তাই চাচ্ছেন বলে আমাদের ধারণা। এই যখন অবস্থা, এর মধ্যে আবার নতুন জিনিস হচ্ছে, যেটা এই মুহূর্তে আপনারা জানেন যে ইউরোপীয় ইউনিয়ন তারা নির্বাচনটাকে ক্লোজলি মনিটর করছেন। তারা কীভাবে কোন গতি প্রকৃতি দেখছেন, কোথায় যাচ্ছে, কীভাবে। তার মধ্যে আবার ওই যে অন্তর্ভুক্তিমূলক একটা নির্বাচন, এই নির্বাচন একটা নতুন সংজ্ঞা অনেকে বলছেন। তারা নিজেদের মধ্যে তারা বলছেন সবার অংশগ্রহণটাই তারা চেয়েছেন আর কি, সেটা আপনি ভালো জানেন। তো আপনি কীভাবে দেখছেন সামগ্রিক পুরো, মানে কী মোটা দাগে আর কি? আপনাকে ধন্যবাদ জানাচ্ছি এবং যারা শুনছেন সবার জন্য শুভেচ্ছা রইল। প্রথম কথা হলো, বাংলাদেশের নির্বাচন নিয়ে এইবার সংশয়টা যেন কাটছেই না। এই সংশয় এক এক সময় এক এক ফর্মে আসছে। কখনো এক সময় সংশয় ছিল খুব প্রকটভাবে নির্বাচন হবে তো, বা এই ফেব্রুয়ারিতে হবে তো, সেটা খানিকটা কেটে গেল। এখনো কারো কারো মনে সংশয় আছে, কিন্তু নতুন করে আরেকটা সংশয় যোগ হয়েছে যে নির্বাচন কি সুষ্ঠু গ্রহণযোগ্য হবে, নাকি 2008 সালের মতো এরকম একটা গেম হবে, নির্বাচনের নামে একটা ইলেকটোরাল গেম হবে। এইটাও কেউ কেউ প্রশ্ন করছেন। মানে সাধারণ মানুষের মধ্যে কখনোই একটা সংশয়হীন গ্রহণযোগ্য একটা নির্বাচন যে এবার হবে সময় মতো, এটা কি সোশ্যাল মিডিয়ার একটা প্রভাব আছে? এইটা সোশ্যাল মিডিয়ার প্রভাব আছে, রাজনৈতিক দলগুলোর নানান রকমের ভূমিকা আছে। কোনো কোনো দল রাজনীতি এই সময় নির্বাচনটা চায়নি, এবং নির্বাচনের পরিবেশ যে নেই এই কথাটা বারবার বলে বলে তারা সংশয়টাকে আরও বাড়িয়ে দিচ্ছে। পাশাপাশি এবার যেহেতু বড় একটা বিষয় হচ্ছে, যেটি ইউরোপীয় ইউনিয়নের আলোচনার মধ্যেও কিছুটা ইঙ্গিত আসছে, যে আওয়ামী লীগের বিষয়টা। নিঃসন্দেহে আওয়ামী লীগ বাংলাদেশের রাজনৈতিক দল যখন ছিল, তখন এটা বড় একটি রাজনৈতিক দল ছিল। বাংলাদেশের রাজনৈতিক দল বলতে তো প্যারালাল দুইটা দলকেই মানুষ গ্রহণ করতো বড় দল হিসেবে, আওয়ামী লীগ এবং বিএনপি। এখন এইবার আওয়ামী লীগ নাই। এই নাই হয়ে যাওয়াতে অনেকের মধ্যে সংশয় কাজ করছে ওইভাবে যে তাহলে ইন্ডিয়া এই নির্বাচনটা হোক এটা চায় কিনা। আওয়ামী লীগ যদি না চায়, ইন্ডিয়া যদি না চায়, ওইদিকে মিয়ানমারের যে প্রশ্ন আপনি তুললেন ওইটাও যদি ওই অঙ্কেরই কোনো অংশ হয়ে থাকে, এইভাবে সংশয়টা আস্তে আস্তে বাড়ে। কিন্তু আমার মনে হয় না যে দলটা গণহত্যা করে পালিয়ে গেছে, একটা পতিত রাজনৈতিক দল, এবং এই মুহূর্তে নিবন্ধনও নেই, তাদের নিবন্ধন স্থগিত আছে। নিবন্ধন স্থগিত থাকবার ফলে তাদের মার্কাও নেই। সেই দলের জন্য এই বাংলাদেশকে অনির্বাচিত সরকারের হাতে দীর্ঘদিন থাকুক, এইটাও ইন্ডিয়ার চাওয়া না, আমরা যতদূর বুঝি। এবং বিভিন্ন রকম আলোচনায় তারা কিন্তু বলছে যে বাংলাদেশে একটি নির্বাচিত গণতান্ত্রিক সরকার আসলে যেই বাইল্যাটারাল রিলেশনশিপ নিয়ে যে সমস্যাগুলো এখন চলছে, এটা ওভারকাম করবে তারা, এই কথাও বলছে। তার মানে হচ্ছে ইন্ডিয়ার এই বক্তব্যের মধ্যেই কিন্তু একটা ইঙ্গিত পাওয়া যায় যে তারা চায় নির্বাচন হোক এবং একটি নির্বাচিত সরকার আসুক। এই প্রেক্ষাপটেই আপনার ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধিরা যখন সাংবাদিকদের সঙ্গে বসলেন গতকাল, এটা সাংবাদিকদের মধ্য থেকে এরকম প্রশ্ন আসছে যে তারা অন্তর্ভুক্তিমূলক নির্বাচন বলতে তারা কি বোঝে। তো তার জবাবে বলছেন, তারা অন্তর্ভুক্তিমূলক বা পার্টিসিপেটরি ইলেকশন বলতে বোঝেন যে ক্ষুদ্র ও জাতিগত যে জনগোষ্ঠী আছে, সংখ্যালঘু জনগোষ্ঠী আছে, নারী এবং প্রান্তিক জনগোষ্ঠী, আঞ্চলিক রাজনৈতিক দল সবাই যেন এই নির্বাচনে অংশগ্রহণ করতে পারে, এবং ভোট দেওয়া থেকে ভোট গণনা পর্যন্ত যেন এটার সঠিকভাবে পরিচালনা হয়।
এটাকেই তারা অংশগ্রহণমূলক নির্বাচন বলতে বোঝাচ্ছেন। পাল্টা প্রশ্নের পরে সম্পূরক প্রশ্নে আবার সাংবাদিকদের তরফ থেকে এমন প্রশ্ন করা হয়েছে যে অতীতে তাদের অন্তর্বর্তীমূলক নির্বাচনের সংজ্ঞা বলতে সব রাজনৈতিক দলের অংশগ্রহণ বোঝাতো, সেখানে পরিবর্তন হয়েছে কিনা। সেখানে তারা বলছে যে অংশগ্রহণ বলতে তারা জনগণের অংশগ্রহণকে বোঝান, এবং বাংলাদেশের নির্বাচনে যেহেতু নিবন্ধন একটা প্রক্রিয়ার মধ্যে একটা বিষয় আছে, সুতরাং সেই হিসেবে নিবন্ধিত রাজনৈতিক দলগুলোর অংশগ্রহণ এটা বোঝায়। এখন এইখানে নাম উল্লেখ না করলেও যারা প্রশ্ন করেছেন তাদের মধ্যে হয়তো আওয়ামী লীগের নির্বাচনে অংশগ্রহণ করা বা না করা প্রশ্নে ইউরোপীয় ইউনিয়নের মনোভাব কি সেটা বুঝবার একটা আকাঙ্ক্ষা হয়তো এই প্রশ্নের মধ্যে ছিল, এবং নাম উল্লেখ না করে হলেও কূটনৈতিক ভাষায় ইউরোপীয় ইউনিয়ন তাদের যে ধারণাটা সেটাও তারা পরিষ্কার করে দিয়েছে, কারণ আওয়ামী লীগের অংশগ্রহণের সুযোগ নেই, কারণ এই দলের নিবন্ধন নাই, মার্কা নাই, স্থগিত নিবন্ধন সেই হিসেবে। এখন আজকেও বাইরে দু একজনের ব্যক্তিগতভাবে আলাপচারিতায় দু একজন জিজ্ঞেস করছিলেন যে মুক্তিযুদ্ধের পক্ষের একটা দল, এত বড় রাজনৈতিক দল, তাদের বাদ দিয়ে ইলেকশন হলে ইলেকশন গ্রহণযোগ্য হবে কি না, এইসব সংশয় কেউ কেউ বলেন। কিন্তু রিয়ালিটি হচ্ছে আওয়ামী লীগ যত বড় দলই থাকুক অতীতে, তারা 16 বছর ধরে এইখানে ফ্যাসিবাদী কায়দায়, চরম ফ্যাসিবাদী কায়দায় দেশ চালাতে গিয়ে গুম খুন হত্যা মামলা, প্রতিপক্ষ রাজনৈতিক দলকে একেবারেই নির্মূল করার যে ঘোষণা দিয়ে নেমে পড়া যা করেছে, তাতে করে তারা সত্যিকার অর্থে একটা রাজনৈতিক দলের যে আদল সেটা তারা হারিয়ে ফেলেছে, জনসম্পৃক্ততা নষ্ট করেছে, শুধু তাদের সুবিধাভোগী লুটপাটতন্ত্র কায়েম করা কর্মী এবং নেতা বাহিনীর উপরে নির্ভর করে টিকে ছিল তারা, আর রাষ্ট্রীয় বাহিনীগুলোর উপরে। সর্বশেষ তারা ছাত্রদের বৈষম্য বিরোধী আন্দোলন এবং সেখান থেকে গণ আন্দোলনে, যেটা গণ অভ্যুত্থানে রূপান্তরিত হলো, সেইখানে গুলি করে ব্যাপক মানুষ হত্যা করে শেষ পর্যন্ত পালিয়ে যেতে বাধ্য হয়েছে, এবং তার অনেক অডিও ফুটেজ, নানান রকমের শেখ হাসিনার ভয়েস আসছে যে সে নিজে হুকুম দিয়েছে। একটা স্বাধীন দেশে নিজ দেশের নিরীহ নিরস্ত্র আন্দোলনকারী জনগণের উপরে হেলিকপ্টার দিয়ে রাষ্ট্রীয় বাহিনী কখনো এইভাবে গুলি করে মারতে পারে, এই নজির তো খুব সহজ না, এটা পাওয়া যাবে না। সেই রকম ঘটনা ঘটার পরে যখন পালিয়ে গেল, ইন্ডিয়া তাদেরকে যেরকম 16 বছর 17 বছর বিনা ভোটে তাদেরকে ক্ষমতায় রেখেছিল অন্যায়ভাবে অন্যায্যভাবে, ঠিক একইভাবে অন্যায্যভাবেই এই শেখ হাসিনা সহ তার নেতাদের তারা আবার আশ্রয় প্রশ্রয় দিল। সেইখানে বসে শেখ হাসিনা যেই বক্তব্য দিচ্ছেন তার মধ্যে, কিংবা দেশে যারা ঘাপটি মেরে আছেন অথবা বিদেশ থেকে যারা কথা বলছেন ভার্চুয়াল মিডিয়ায় বা টকশোতে, বিভিন্ন ইউটিউবে, কারো মধ্যে কোনো অনুশোচনা নাই, ভুল স্বীকার নেই, কোনো রকম গিলটি ফিলিংস নেই যে এতগুলো লোককে মেরে ফেলেছি। ফলে বাস্তবতা হচ্ছে তাদের মধ্যে যারা গণহত্যায় জড়িত, যারা নির্দেশদাতা, তাদের মধ্যে যারা এদেশে গুম খুন আয়নাঘরের সঙ্গে প্রত্যক্ষভাবে জড়িত, এদের তো বিচার হতে হবে। তাদের মধ্যে যারা লুটপাটতন্ত্র এবং টাকা পাচারে সাংঘাতিকভাবে দেশকে ধ্বংসের কারিগর, তাদের মধ্যে যারা গণতন্ত্র হত্যা করা, বিনা ভোট, রাতের ভোট, এইসব জড়িত, তাদের তো বিচার হতে হবে। এখন যদি এই বিচার ছাড়া এখনই ভোটের সুযোগে তাদেরকে দিয়ে দেওয়া হয়, তাহলে কেউ একজন এমপি হয়ে গেলে তার তো আপনি বিচারের আওতায় আনতেই পারবেন না পরে নানান কায়দায়। সেজন্য তাদের নির্বাচনে অংশগ্রহণের কোনো বাস্তবতা নেই। এটা ইউরোপীয় ইউনিয়ন যদি আকার ইঙ্গিতে আওয়ামী লীগের পক্ষে বলতো, তাহলে সেটার ইমপ্লিমেন্টেশন সম্ভব ছিল না। অনেক ধন্যবাদ সায়ন্ত আপনাকে। দর্শক, আমাদের সামনে সাইফুল হক আমাদের সঙ্গে যোগ দিয়েছেন, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক, আপনাকে স্বাগত জানাচ্ছি স্টুডিওতে। যেটা এখন আপনার ঢাকা 12 আসনের প্রার্থীও, সেটা তো আছেনি। জি, থ্যাংক ইউ। নির্বাচন কেন জরুরি, এটাই নিয়ে আলোচনা করছিলাম। এর মধ্যে ইউরোপীয় ইউনিয়নের বক্তব্যটা আসছে, সংশয় আছে, এসব মিলিয়েই সায়ন্ত কথা বলছিলেন। জিমতি ভাই, আপনাকে ধন্যবাদ, ডক্টর সায়ন্তকে ধন্যবাদ। দর্শক শ্রোতা যারা সন্ধ্যায় দেখছেন, আপনাদেরকে আমি শুভেচ্ছা জানাই। আর ঢাকা 12 আসনও যারা আপনারা দেখছেন এই অনুষ্ঠান, ভোটার সমর্থক দর্শক, আপনাদেরকে আমি সালাম জানাই। নির্বাচন জরুরি হচ্ছে যে রাষ্ট্র তো একটা রাজনৈতিক একটা প্রতিষ্ঠান, একটা পলিটিক্যাল ইনস্টিটিউট বলা হয়। তাহলে রাষ্ট্র পরিচালনার জন্য রাজনৈতিক নেতৃত্ব প্রয়োজন। মডার্ন পলিটিতে পলিটিক্যাল লিডারশিপ ছাড়া
কোনো স্টেট ফাংশন করছে এরকম কোনো নজির সমসাময়িক তো পৃথিবীতে নেই। তাহলে মানুষ কিভাবে তার পলিটিক্যাল লিডারশিপ ঠিক করে? মানুষ তার সম্মতির মধ্য দিয়ে, সম্মতি হয় একটা নির্বাচনের ভেতর দিয়ে, পপুলার ম্যান্ডেট দেয়, মানুষ তার পছন্দের দল প্রার্থীকে নির্বাচিত করেন, যারা সংখ্যাগরিষ্ঠ হন তারা সরকার গঠন করেন এবং সরকার পরিচালনা, দেশকে নেতৃত্ব দেবার একটা যে বৈধ আইনগত লজিক্যাল রেশনাল তার যে ম্যান্ডেট, সে ম্যান্ডেট নিয়ে তারপরে চলতে হয়। তো সেটা একটা খুবই গুরুত্বপূর্ণ। এটা আরও জরুরি হয়েছে যে আমরা গণঅভ্যুত্থানের পরে, আপনি নিশ্চয়ই একমত হবেন, আপনি নিজেও বহু জায়গায় আপনি বক্তব্য রেখেছেন, গত 1.5 বছরে আমরা তো যে প্রত্যাশা নিয়ে আমরা অন্তর্বর্তী সরকার গঠন করেছি, সমর্থন দিয়ে যাচ্ছি, সরকারকে কত কষ্ট করে আমরা পাস নম্বর দেবার চেষ্টা করছি, কোনোভাবেই সরকার পাস করছে না, ঠেলে ধাক্কা দিয়ে তাকে পাস করাচ্ছে, যেটা আমাদের সরকার। এটা কারণ কি? পাস করাচ্ছে মানে সরকার ফেল করলে তো কিছু দায় দায়িত্ব আমাদের উপরও পড়ে। তো আমরা কোন বেকুব এরকম দায় দায়িত্ব নেবে যে সুতরাং এই সরকারকে একটু ভালোবাসি বলে ঠেলা ধাক্কা দিয়ে কিছুটা গ্রেস নাম্বার দিয়ে পাস করানো কেন? ঠিক আছে, আপনারা যে পলিটিক্যাল জার্নিটা শুরু করেছেন, পলিটিক্যাল পার্টি সবাইকে সাথে নিয়ে জার্নিটা আপনারা সম্পন্ন করেন এবং সেই জায়গা থেকে, এবং ইতিমধ্যে আমি আপনার অনুষ্ঠানে বলেছি, দেশ তো চলছে না, একটা সামাজিক নৈরাজ্য চলছে গত অনেক মাসগুলো ধরে। যেটা ওই যে বলে না, গণতন্ত্রের পরিবর্তে এখন যদি আপনার মপতন্ত্র চলছে এবং যেগুলোর সাথে সরকারের নানা প্রতিষ্ঠান প্রত্যক্ষ পরোক্ষভাবে সরকারের কোনো না কোনো অংশের মদত আছে বলেই মানুষের ধারণা। তো এরকম একটা সিনড্রোম যদি চলতে থাকে তাহলে তো দেশ গ্রাজুয়ালি একটা আফ্রিকান সিনড্রোম, একটা ফেইল্ড স্টেটের যেসব উপাদানগুলো কাজ করে, আমরা সেরকম একটা দুর্ভাগ্যের জায়গায় তো নিশ্চয়ই আমরা যাব না। সেজন্য আপনার প্রধান যে লিডিং যে প্রশ্ন, নির্বাচন কেন দরকার? মানুষ 17 বছর তো মানুষ তার প্রতিনিধি নির্বাচন করতে পারেনি, মানুষ পছন্দের দলকেও তাই নিয়ে প্রার্থীকে ভোট দিতে পারেনি। সেজন্য মডার্ন ডেমোক্রেটিক সমাজে মানে আপাতত এর বাইরে আপনার তো অন্য কোনোভাবে আপনার নেতৃত্ব নির্বাচনের অন্য কোনো সুযোগ নেই। এমনকি যেসব স্টেটে ধরেন আপনার সশস্ত্র বিপ্লব হয়েছে, সেখানেও বিপ্লবের পরে একটা সার্টেন স্টেজে সেখানেও কিন্তু এখন আবার ভোটের প্রয়োজন হয়, মানুষের সম্মতি আছে কিনা পরে জানার জন্য। এগুলো আগে ছিল না, কিন্তু এই 21 শতাব্দীতে বা পৃথিবীর গত শতাব্দীর শেষ ভাগে এসে এটা নতুন ফেনোমেনা। তার মানে মানুষের আপনি চালাবেন, আর এই সরকারের তার তো কোনো দায়বদ্ধতা নেই। এই সরকার কি পরবর্তী সরকারের কাছে তারা কি দায়বদ্ধ করবে? তারা যেটা আমাদের পার্টির, আমি নিজে বহু জায়গায় বলেছি, ইন্টারিম গভর্নমেন্টকে অবশ্যই তার দায়বদ্ধতার একটা প্রশ্ন আছে। যে ক্ষমতার কোনো লাগাম নাই, কোনো বেড নাই, যে ক্ষমতার কোথায় শুরু কোথায় শেষ আপনি যেখানে ধরতে পারেন না, এই ক্ষমতা তো যে কোনো সময় বেপরোয়া হয়ে উঠতে পারে, যার অনেকগুলো কিন্তু নমুনা আমরা কিন্তু দেখছি। সেজন্য ইলেকশন ছাড়া বাংলাদেশের আপাতত বিদ্যমান রাজনৈতিক সংকট, স্টেলমেট যেটা দাঁড়াচ্ছে, নৈরাজ্য বলি, এমনকি সমস্ত স্থবির হয়ে আছে। এই যে ইরানের প্রধান কারণটা কি? অর্থনৈতিক কারণ। মানুষের প্রধান কারণটা অর্থনৈতিক। ইরানের ভয়াবহ একটা অর্থনৈতিক দুর্যোগ চলছে অনেক বছর ধরে। নেপালে এটা বামপন্থীরা সরকারও আছে, বিরোধী দলও আছে, কিন্তু সেখানেও কিন্তু মানুষের অর্থনৈতিক কারণের জন্য ডিসপ্যারিটি, কর্মসংস্থান নেই, প্রকৃত আয়টা কমে যাচ্ছে, মানুষের বেকারত্বটা বাড়ছে, এই যে পুঞ্জীভূত ক্ষোভের জায়গাটা। তার মানে আমি কথাটা বললাম এই জন্য যে এগুলোকে মানে করার জন্য তো মানুষের তো এই সরকার তো কোনো এরকম কোনো ওয়ে আউট তারা দেখাতে পারেননি। তাহলে যাদের একটা স্টেট পরিচালনার জন্য একটা পলিটিক্যাল অথরিটি লাগে, সে অথরিটিটা হয়তো আগামী ইলেকশনের মধ্য দিয়ে আমি মনে করি যে একটা অথরিটি তৈরি হবে যার মানুষের সমর্থন আছে। তারপরে সরকার কী কী চ্যালেঞ্জ নিয়ে থাকবে সেটা পরের প্রশ্ন। সুতরাং আগামী বাংলাদেশকে রক্ষা করা, তার ভবিষ্যৎকে রক্ষা করবার জন্য ফেব্রুয়ারির নির্বাচনের বাইরে অন্য কোনো প্রকল্পের চিন্তা করা মানে এটা আত্মঘাতী, এটা খুব বিপর্যয়কারী। চলুন আমরা নির্বাচনটা কীভাবে হতে পারে আমাদের উপযোগী সে ব্যাপারে বরঞ্চ সবারই মনোযোগটা দেওয়া দরকার। অনেক ধন্যবাদ সাইফুল ভাই আপনাকে। সায়ন্ত শুনলেন সাইফুল ভাই যেটা যে ইঙ্গিত করলেন যে নির্বাচন আসলেই জরুরি। হ্যাঁ, গ্রেস দিয়ে টেনে টুনে পাশ করিয়ে কতদিন চালানো যায়,
এটা আমাদের দেশের সরকারের মূল্যায়ন আমরা তো করছি, আমাদের দেশের বাইরে থেকেও সবাই অবজার্ভ করছে, মূল্যায়ন করছে। একটু আগে নেপালের কথা বলছিলেন সাইফুল ভাই, কালকেই নেপালের এই অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান বলছেন নেপালকে বাংলাদেশ হতে দেব না। মাই গড, নেপালকে বাংলাদেশ হতে দেব না, এটার মিনিংটা আমরা এখানে কতটা অরাজক অবস্থায় আছি তাদের দৃষ্টিভঙ্গিতে দেখেন। এই কথা বলার মতো খুবই লজ্জার এবং খুবই বিব্রতকর। নেপাল আমাদের নিয়ে, বাংলাদেশ নিয়ে এইরকম একটা কথা বলতে পারছে, আমরা নিজেদেরকে কোথায় নামিয়েছি, এবং তার অসহায়ত্ব দেখেন ওইখানেও। বলছে যে রাজনৈতিক দলগুলো আমাদের কঠোর সমালোচনা করছে, কেউ কেউ প্রতিদিন সরকার ছাড়ার হুমকি দিচ্ছে, জেনজি তরুণেরও প্রতিদিন বলছে আজ ছাড়ো কাল ছাড়ো, কিন্তু সরকার ছাড়ার অর্থ কী? কাজ করার সুযোগ দেওয়ার পর এখন সরে দাঁড়ানোর কথা বলে অপমান করা হচ্ছে। তরুণ সমাজ এবং রাজনৈতিক দলগুলোর কাছ থেকে ক্রমাগত কটু কথা ও গালিগালাজ শুনছি। আমরা অনেকটা পেন্ডুলামের মতো হয়ে গেছি, সব বাধা ও অপমান সহ্য করে আমরা ধৈর্যের সঙ্গে কাজ করে যাচ্ছি। প্রায় 25 থেকে 30 জন জেনজি তরুণ একজন এক রকম দাবি নিয়ে আসছে। আমরা যেখানেই যাচ্ছি কোথাও শান্তি পাচ্ছি না। আমরা প্রতিশ্রুতিবদ্ধ যে নেপালকে বাংলাদেশ হতে দেব না, আমরা বাংলাদেশ চাই না। দেখেন ওনার দুরবস্থা এবং অসহায়ত্ব তার কথায় কিন্তু ফুটে উঠেছে, শান্তি পাচ্ছি না। তাদের দৃষ্টিতে তাদের থেকে দুরবস্থায় বাংলাদেশ আছে, বাংলাদেশ সারেন্ডার করেছে এই সরকার বিভিন্ন শক্তির কাছে, ফলে তারা এখন অ্যাডহক ভিত্তিতে কোনো রকম চালাচ্ছে। ফলে তাদের হাতে বেশি দিন থাকার অর্থ হচ্ছে দেশকে আরো নৈরাজ্যের দিকে ঠেলে দেওয়া। কিন্তু তাদের হাতে তো সব ক্ষমতা ছিল, রাজনৈতিক দলগুলো সবাই সমর্থন জানিয়েছে, এখনও যাচ্ছে। তাদের কি সমস্যা? যেটা আজকে নেপাল থেকে যদি আমরা এই নসিহত অনেকটা যে আসলে আমাদেরকে যে আমরা বাংলাদেশ হব না, তার মানে আমরা এত খারাপ অবস্থায় আছি। হ্যাঁ, আসলে মোদি ভাই আমার মনে হয় কি, বাংলাদেশ একটা ওভার পপুলেটেড কান্ট্রি, অনেক সমস্যা, মানুষের অনেক চাহিদা, দীর্ঘদিন ধরে নানানভাবে গরিব আরও গরিব হয়েছে, ধনীরা আরও ধনী হয়েছে, কর্মসংস্থানের ওইরকম সুযোগ তেমন হয়নি, মানুষের মধ্যে ব্যাপক অসন্তোষ। চোখের সামনে দেখছি একজন রিক্সাওয়ালার ছেলে শুধু ছাত্রলীগ করতো, ওই বলে আজকে তার বাড়িতে দালান উঠে গেছে। আবার একজন ভালো মোটামুটি মধ্যমানের ব্যবসায়ী, সে শুধু ভিন্ন মতের বলে পথে বসে গেছে, এইসব করেছে। ফলে রাগ ক্ষোভটা এমন তৈরি হচ্ছে। সেই অবস্থায় বাংলাদেশের মতো এইরকম সমস্যা সংকুল দেশে রাজনৈতিক সরকার খারাপ হলেও তাদের যেহেতু তৃণমূল পর্যন্ত সংগঠন থাকে, তাদের একটা চেইন থাকে, স্ট্রেংথ থাকে, তারা জোর করে হলেও একভাবে কন্ট্রোল করে চালায়। আর যে সরকার তত্ত্বাবধায়ক সরকার 3 মাসের জন্য হয়, তো এটা মানুষ জানে যে ওনাদের চাপ দিয়ে লাভ নেই, ওরা আমাদের তেমন কিছু দিতে পারবে না, রুটিন ওয়ার্ক করবে, 3 মাস পর ইলেকশন করে চলে যাবে, আমরা নির্বাচিত সরকারের কাছে যাব। এখন এই সরকারটা না ওই রকম রাজনৈতিক ভিত্তি বা স্ট্রেংথ থাকা ওইরকম কোনো গোষ্ঠী, না তারা আবার ওই 3 মাসের জন্য বা 6 মাসের জন্য আসছে, আনসার্টেইন পিরিয়ড। ফলে মানুষ এদের কাছে নানান দাবি নিয়ে আসছে। ফলে এই রকম গোটা মানে দেশের মানুষকে নানানভাবে তাদেরকে কন্ট্রোল করে চালিয়েছে বিভিন্ন সময়, কয়েক বছর বা সাময়িককালের জন্য সেটা আবার সেনাবাহিনী। এখন এটা ঠিক সেনা শাসনও না, নির্দিষ্ট টাইম ফ্রেমের মধ্যে দেওয়া অন্তর্বর্তীকালীন বা তত্ত্বাবধায়ক সরকারও না, আবার রাজনৈতিক কোনো শক্তি যাদের তৃণমূল পর্যন্ত তাদের যে উইং আছে সেই সরকারও না। ফলে এইরকম একটা সরকারের পক্ষে যাদের রাজনৈতিক অভিজ্ঞতা নাই, শুধুমাত্র তাদের টেবিলে পাণ্ডিত্য আছে, ক্লাসে পাণ্ডিত্য আছে, গবেষণা কাজে পাণ্ডিত্য আছে, তারা এইরকম একটা দেশ চালাতে পারবে, এটা প্র্যাকটিক্যালি আসলে পসিবল না। এদের আরও আগে এটা নিজেদের অসামর্থ্যের বিষয়টা বোঝা উচিত ছিল, বুঝে যদি আরও আগে নির্বাচন দিয়ে ছেড়ে দিতে পারতো, ক্ষতিটা এত বাড়তো না। তারা ওই টেবিল ওয়ার্কে খুব পণ্ডিত বলে ওভার কনফিডেন্স থেকে তারা মনে করেছেন আমরা পারবো, কিন্তু আসলে তাদের পক্ষে যে ওই যে এলিমেন্টগুলোর কথা বললাম সেটা ছাড়া যে আসলে পারা সম্ভব না এরকম দেশে, সেটা তারা বোঝেননি। রাজনীতি আর পাণ্ডিত্য বা পণ্ডিত যেটা আপনি বলছেন একটু আলাদা। মোদি ভাই, আপনি অনেক বড় সম্পাদক, দীর্ঘদিন সাংবাদিকতা করেন, কিন্তু আপনি ভোটের মাঠে গিয়ে আপনি নির্বাচন করে দেখেন, ভোটের রাজনীতিতে আপনি হিমশিম খাবেন। এই দীর্ঘদিন ধরে রাজনীতি করা মানুষ, তারপরও গেছেন ভোট করতে গেলে ভোটের রাজনীতির পলিটিক্সে দেখবেন যে কিভাবে হিমশিম খেতে হয়। ফলে যারা মাঠে রাজনীতি করেন
মানে প্র্যাকটিস এরর এর মাধ্যমে নিজেকে পারফেকশনে আনেন এবং নানান কৌশল রপ্ত করেন। এইভাবে একজন রাজনীতিবিদ হয়। শুধু বই পড়ে পণ্ডিত হওয়া যায়, রাজনীতি বিশ্লেষক হওয়া যায়, রাজনীতিতে বিভিন্ন গাইডলাইন দেওয়া যায়, পরামর্শ দেওয়া যায়, কিন্তু মাঠের রাজনীতি করা যায় না। অনেক ধন্যবাদ আপনাকে। কেমন দেখছেন নির্বাচন, কেমন পরিবেশ? আপনি তো নিজেই প্র্যাকটিক্যালি দেখছেন। জি মতি ভাই, পরিবেশ একটা হলো যে মানুষ নির্বাচনের মোডে মানুষ ঢুকে গেছে, দেশ নির্বাচনের দিকে ঝুঁকে গেছে, এটা নিয়ে কোনো প্রশ্ন নেই। যারা নানা প্রশ্ন তুলছেন সেটা নিয়ে তারাও কিন্তু নির্বাচনের একটা সর্বাত্মক প্রস্তুতিতে, যোগাযোগ প্রস্তুতি তারাও কিন্তু আছেন। আর যেগুলো নিয়ে প্রশ্ন আছে সেগুলো কিছুটা সরকারকে চাপে রাখা, কিছুটা রাজনৈতিক বক্তব্যের জায়গার জন্য, মানে রাজনৈতিক কারণেই অনেকগুলো কথা বলতে হয়। তবে সবচেয়ে বড় ঝুঁকি আমি দেখছি এখনো পর্যন্ত আইন শৃঙ্খলার পরিস্থিতিটার ঝুঁকি আমার মনে হয় সবচেয়ে বেশি। আপনি ওসমান হাদির মর্মান্তিক হত্যাকাণ্ডের পরে সেই শোক কাটতে না পারে, ধরেন বেগম জিয়াকে আমরা হারালাম, সেটা তো একটা সামগ্রিক, সেই শোকের এখনো পর্যন্ত এখনো কাটেনি বা একটা দীর্ঘ সময়ের ব্যাপার। তারপরে ইতিমধ্যে আমার ঢাকা 12-তে আমি একটু আগে আমার একটু যে আসতে দেরি হলো, এখানে আজিজুর রহমান তো মুসাব্বির স্বেচ্ছাসেবক দলের উত্তরের সাবেক সাধারণ সম্পাদক, কদিন আগে এখানে কাছেই তাকে গুলি করে হত্যা করা হলো। এবং তিনি আমাদের নির্বাচনী তৎপরতার সাথেও তিনি এখানে যুক্ত ছিলেন। তো এগুলো এখন তারপরে পুলিশ তৎপর আছেন, কয়েকজন গ্রেপ্তার হয়েছেন। আশা করি প্রকৃত ঘটনা হয়তো বের হবে, আমি নিশ্চয়ই এটাই আশা করতে চাই। তার পরিবার শোকাহত, আমরা সেখানে গেছি, জানে আজকে তার তো কুলখানি হলো, দোয়া হলো। এই ঘটনা প্রার্থীদের মধ্যে আতঙ্ক তৈরি করছে, সাধারণ মানুষের মধ্যে ভয়ভীতি আতঙ্কের জন্ম দিচ্ছে। যে তাহলে প্রার্থী, ভোটার, এমনকি পরবর্তীতে ভোট কেন্দ্রের নিরাপত্তা নিয়েও কিছুটা শঙ্কা আছে। সরকার চেষ্টা করছে না সেটা বলবো না, কিন্তু তারা তো 1.5 বছর সময় পেলেন। এই 1.5 বছরে গোটা প্রশাসন, ল এনফোর্সিং এজেন্সিস বা যারা যুক্ত, তাদেরকে কিন্তু পুরোপুরি আস্থার মধ্যে এনে কিছুটা পেশাদারি দায়িত্বের মধ্যে যে যুক্ত করা, খুব ভালোভাবে সেটাকে করা যায়নি। এখন আবার এর মধ্যে আবার দেখলাম, আপনি খেয়াল করবেন যে এটা সরকার সিদ্ধান্ত নিল প্রার্থীদেরকে তারা আবার ওই অস্ত্রের লাইসেন্স, কেউ যদি চান তারা অস্ত্র তারা নিতে পারবেন, তারা নেওয়ার জন্য পারবেন। এখন এরকম বিচ্ছিন্ন বিক্ষিপ্ত কোনো মানুষ, আপনি তো বহু ইলেকশন কভার করেছেন আপনার দীর্ঘ সাংবাদিকতার বর্ণাঢ্য জীবনে। সকল ইলেকশনের আগে অবৈধ অস্ত্র উদ্ধারের জন্য একটা কম্বিং অপারেশন করে, এমনকি বৈধ অস্ত্রগুলো থানায় জমা নেওয়া হয়। কেন জমা নেওয়া হয়? যে অস্ত্রগুলো ভয়ভীতির জন্য ব্যবহৃত হয় কিনা সেজন্য। এবার উল্টো আমি এই সরকারের অপারেশন ডেভিল হান্টের সেকেন্ড ফেজের কোনো সাফল্য আমি দেখছি না। অসংখ্য অবৈধ অস্ত্র এখনো বাইরে, এগুলো নির্বাচন কেন্দ্র যত ঘনিয়ে আসবে কোথায় কি ব্যবহৃত আমরা জানি না, ভয়ভীতি। আপনি নিশ্চয়ই জানেন যে সম্পাদক চলেন গানম্যান নিয়ে, আর পত্রিকার অফিস পাহারা দেয় পুলিশ। তো এইরকম পরিবেশের মধ্যে যদি চলে, আমি বলেছি যদি ধরেন 300 আসনে 3 জন করে গড়ে যদি গানম্যান যদি নেন, একটা হলো সরকারি গানম্যান আর একটা তিনি যদি অস্ত্রের লাইসেন্স নেন, তার মানে অস্ত্র ঘাড়ে করে প্রার্থীদেরকে গণসংযোগ করতে হবে, তার ডানে বাঁয়ে পাশে গণসংযোগ করতে হবে। তো এরপরে তার মানে কি, আপনি কি এটা যুদ্ধ প্রস্তুতির মতন কি ব্যাপার? আপনি যে নির্বাচনকে বলছেন ইতিহাসের সেরা নির্বাচন করবেন, সেই নির্বাচন এরকম একটা যদি চলে, তাহলে মানুষ তো ভয়তে তো মানুষ আসবে কিনা সংশয় জাগে। এগুলো হচ্ছে মানে খুব একটা ভুল সিদ্ধান্ত। স্টেটের সরকার 15 মাসে, এখন তো অজুহাত দেওয়ার সুযোগ নেই যে আমরা মাত্র এসছি, সুতরাং আমাদেরকে একটু সময় দেন। তো আপনাদের হানিমুন পিরিয়ড তো সেই কবে 100 দিন আগে, মানে গত বছরের বহু আগে শেষ হয়েছে, কিন্তু আস্থাবোধটা তৈরি করতে পারেননি। তাদের সদিচ্ছা নিয়ে আমি বড় প্রশ্ন তুলব না, অভিজ্ঞতা, প্রজ্ঞা, দূরদর্শিতা। একটু আগে ডক্টর শান্ত বলছিলেন রাষ্ট্র পরিচালনার জন্য যে এটা যে অর্কেস্ট্রা, যে লিডারশিপ, কখনো কখনো অ্যাপারেন্টলি অপ্রিয় সিদ্ধান্ত, ডিসাইসিভলি যেভাবে গভর্নমেন্টকে অ্যাক্ট করতে হয়, আমরা কিন্তু সেগুলো দেখছি না।
আর সরকারের পক্ষপাত দুষ্টতার সমস্যা তো নিয়ে সরকারকে হাঁটতে হচ্ছে, এবং তারপর আমি আশা করব সরকার দুর্বলতাগুলো ঘাটতিগুলো কাটিয়ে উঠবেন, পলিটিক্যাল পার্টিগুলোকে আস্থায় নেওয়া ছাড়া একটা মোটামুটি একটা বোঝাপড়া লাগবে, তাহলে মোটামুটি গ্রহণযোগ্য নির্বাচন করা যাবে না। সুতরাং এটাই হলো সরকারের দায়িত্ব। অনেক ধন্যবাদ আপনাকে সায়ন্ত। সরকার যেটা সাইফুল ভাই যেটা বললেন, যে কারণে পারছে না, বিশেষ করে অবৈধ অস্ত্র এই যে যেভাবে আছে মাঠে, তাতে তো অনেকের মধ্যে সংশয়, আতঙ্ক সব কিছুতেই আছে, ভয়ভীতি আছে। তো এই যে অবস্থায় সরকার কেন পারছে না? সরকারের হাতে তো সর্বময় ক্ষমতা আছে। আমার ধারণা তাদের ইচ্ছার অভাব ছিল। কেন ইচ্ছার অভাব ছিল? কারণটা বলছি, আজকে যে কথাগুলো বলা হচ্ছে, এই কথাগুলো টকশোতে আমি আপনি না শুধু, এরকম অসংখ্য জন বিভিন্ন চ্যানেলে বলা হচ্ছে, কিছুই কি ওনাদের কানে পৌঁছায় না? ওনাদের উপস্থিতিতে বিভিন্ন সেমিনারে, বিভিন্ন আলোচনা সভায় আমরা অনেকে বলছি, ওনাদের কানে সরাসরি তো পৌঁছাচ্ছে। সেটা নিয়ে অন্য তো ভাবতে পারতো যে এই গণঅভ্যুত্থানের পরে বেশ কিছু এলিমেন্ট যেগুলা এই নির্বাচনের সময় আতঙ্কের কারণ হতে পারে, সেটা এক্সিস্ট করছিল। পতিত আওয়ামী লীগের কিছু সংখ্যক নেতা, খুবই নগণ্য সংখ্যক নেতা পালিয়ে গেছে, বাকি সবাই দেশেই পলাতক আছে। তারা যে 16 বছর ধরে লুটপাট করে ব্যাপক টাকার মালিক হয়েছে, অবৈধ টাকা, সেই অবৈধ টাকা বিদেশে পাচার হয়েছে, যা সেটা আনা মুহূর্তের ব্যাপার হুন্ডির মাধ্যমে বা তাদের চ্যানেল, আর আসছেও এবং দেশেও আছে। আর একটা হচ্ছে গিয়ে জেল থেকে কোথায় সন্ত্রাসীদের ধরে আপনি জেলে পড়বেন, তারপর উল্টা জেল থেকে আদালতের মাধ্যমে সন্ত্রাসীরা ছাড়া পেয়ে যাচ্ছে, সেই নজির ঘটল। যারা জেল পলাতক, যারা জেল থেকে পালিয়ে গেল, তাদেরকেও সবাইকে ধরা গেল না। গণঅভ্যুত্থানের সময় বিভিন্ন থানা লুট হয়েছে, সেই লুটটা কারা করেছে, গণঅভ্যুত্থানের পক্ষের শক্তি করেছে না সেই সুযোগ নিয়ে আওয়ামী লুটেরা গোষ্ঠী করেছে, সেটা তদন্তের বিষয়। কিন্তু যে বা যারাই করুক, সেই অস্ত্রগুলোও এখনও প্রায় 1300-র উপরে অস্ত্র উদ্ধার করা যায়নি। এবং এটা নিয়ে প্রশ্ন করাতে কেউ কেউ এরকম কথাও বলছেন যে 5000 কত জমা পড়েছে, সেই জমাটাও লুট হয়েছে এসএমজি বা ভালো অস্ত্র, একটা রাইফেল, আধুনিক রাইফেল জমা দিয়েছে একটা পুরাতন নষ্ট অস্ত্র, এমনও নাকি ঘটেছে বলে কেউ কেউ সন্দেহ করছেন। তাহলে এইখানে এত উপাদান আছে, এই কথাগুলো ওনারা জানেন। সেখানে যে ম্যাসিভ অভিযান দরকার ছিল, অপারেশন ডেভিল হান্ট করলেন। আমি তো এইরকম মানে ডেভিল খেতাব দেওয়া যে এরকম কোনো ডেভিলকে ধরতে দেখলাম না। দেশটা কি অ্যাঞ্জেলে ভরে গেছে যে ওনারা ফেরেশতা ছাড়া কিছু দেখেন না, যে ডেভিল ধরতে পারেন না? কতজন ডেভিল ধরার তালিকা আমরা পেলাম, সংবাদ মাধ্যমে তো আসতো এরকম নাম করা, ওইরকম কাউকে ধরতে পারলে। তাহলে এই অভিযানটাও লোক দেখানো ছিল। এখন ওনাদের ইচ্ছা নেই কেন? আমার ধারণা ওনারা বিভিন্ন যে স্টেক হোল্ডার আছে, আওয়ামী লীগের সঙ্গে তলে তলে কেউ যোগাযোগ রাখছে, বিভিন্ন বাহিনীর পালস বুঝে তাদের চলতে হচ্ছে। রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐক্য ধরে রাখতে পারেনি এরা যে অভিভাবকত্বের জায়গাটায় থাকা দরকার ছিল ঐক্য ধরে রাখবার জন্য গণঅভ্যুত্থানের পক্ষের শক্তির মধ্যে, সেটি পারেনি। ফলে ওই যে সুশীলা কার্কির মতো পেন্ডুলাম বানিয়ে ফেলতে চেয়েছে কেউ কেউ, এই বাচ্চারা যায় তো এই বড়রা যায়, এই বড়রা যায় তো এই আবার মাঝারিরা যায়, এইরকম গিয়ে তাদেরকে পেন্ডুলাম বানিয়ে ফেলেছে। ফলে তারা হাল ছেড়ে দিয়েছে, যে পারছে না। প্রথমে হলো গিয়ে স্ট্রিক্টলি যে প্ল্যান মাফিক করা, সেটা তারা করেনি। দ্বিতীয়ত হলো যখন নিজেরা পেন্ডুলাম হয়ে গেল সুশীলা কার্কির মতো, তখন তারা হাল ছেড়ে দিয়েছে। এবং বিভিন্ন বাহিনীর মধ্যে যে সমন্বয় করা, বিভিন্ন এজেন্সির মধ্যে যে সমন্বয় করা, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে আস্থায় নিয়ে তাদেরকে যে মাঠে নামিয়ে কাজ করা, অথবা নতুন বাহিনীতে যোগদান করানো, নিয়োগ দেওয়া, কোনোটাই করেনি। দেখেন, একজন পুলিশের কনস্টেবল থেকে এসআই পর্যন্ত নিয়োগ দিয়ে 1 বছরের ট্রেনিং দিতে হয়। তা আপনি বিশেষ পরিস্থিতিতে এরকম কথা শুরুতে বলেছি যে 6 মাস ট্রেনিং দিয়ে বাকি 6 মাস ইন সার্ভিস ট্রেনিং কাউন্ট হবে, তাদের এটাকে ট্রেনিং হিসেবে মাঠে কাজ করবে এবং এটাই ট্রেনিং হবে, সেটাও হতে পারতো। তো ওইটা তখন সময় কম ভেবে বলেছিলাম, কিন্তু এখন তো 1.5 বছর সময় পেল। সে তো ওই সময় 1-2 মাসের মধ্যে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করলে, 1 বছর ট্রেনিং শেষ করলে, এখন তো 2-3 মাস আগে তাদের তো মাঠে কাজে নামিয়ে দেওয়া যেত। ফলে এই নির্বাচনে আপনি এই গণঅভ্যুত্থানের পক্ষের শক্তি, আস্থাশীল, মেধাবী, মরাল পুলিশিং বোঝে মানবিক পুলিশ বাহিনী, যেটা আমরা এরকম দিয়ে কাজ করানো যেত, সেটাও কি দেখলেন? ফলে কোনো সেক্টরে এরা যে এদের যে ইচ্ছার প্রকাশটা যে এরা চায়,
তার কোনো নজির তো দেখছি না, সেজন্য মনে করছি যে এদের আসলে ইচ্ছারই ঘাটতি ছিল। অনেক ধন্যবাদ আপনাকে সায়ন্ত। সাইফুল ভাই, আমরা আসবো আবার। জি, জি। দর্শকরা বিরতিতে যাচ্ছি, ফিরছি খুব তাড়াতাড়ি, আমাদের সঙ্গেই থাকুন। দর্শক, আমরা ফিরে এলাম 7 রিং সিমেন্ট ফ্রন্টলাইনে। আমরা দেখছিলাম সাইফুল হক এবং ডাক্তার সায়ন্ত সাখাওয়াত, তাদের বক্তব্য আমরা শুনেছিলাম। এখন যেটা হচ্ছে, আমার মনে হয় সাইফুল ভাই, আপনি তো প্র্যাকটিক্যালি একদম বাস্তব অবস্থা দেখছেন, গ্রাউন্ড ওয়ার্কটা আপনার মধ্যে আছে, আপনি দেখতেছেন নির্বাচন মানুষের মধ্যে। যেটা নিয়ে আমি সায়ন্তকে জিজ্ঞেস করেছিলাম যে আসলে মানুষের মধ্যে কেন সংশয়। হ্যাঁ, এটা একটা খুব খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। নির্বাচন আজকে জানুয়ারির 12 তারিখ, ধরেন 1 মাস আছে আর। ফেব্রুয়ারি 12 তারিখে নির্বাচন। ঠিক। তো এখন তো এই প্রশ্নগুলো কারো করা উচিত না। না, তার মানে কি? তার মানে আমরা মানুষ মোটে ঢুকে গেছে, কিন্তু সরকারের দিক থেকে মানুষ খুব আস্থার জায়গাটা রাখতে পারছে, এরকম নিয়ে মানুষের মানে সংশয় আছে। সরকারের মানুষ কি বলতে চায় আসলে? মানুষ বলতে চাই, মানে কথাটা এরকম যে সরকারের যে একটা অল আউট যে ড্রাইভ দেখতে চায়, পাবলিকলি হয়তো আছে। যেমন ওনারা গণভোটের ট্রেন চালু করেছেন, বিভিন্ন জেলায় যাচ্ছেন, কথা বলছেন নির্বাচনের দিনে গণভোটে। কিন্তু এখনো পর্যন্ত ধরুন সরকারের 1 নম্বর ব্যক্তি থেকে শুরু করে গুরুত্বপূর্ণ যারা আছেন, তাদের দিক থেকে মানুষকে যে আস্থার জায়গাটা নেওয়া, ভরসার জায়গাটা করা, এবং পদক্ষেপের মধ্য দিয়ে বৃক্ষ তোমার নাম কি ফলে পরিচয়। তাহলে প্রতিদিনকার আপনার কাজের মধ্য দিয়ে প্রতিদিন মানুষের কনফিডেন্স আপনি বিল্ড আপ করবেন, আস্থা বিশ্বাস জায়গাটা তৈরি করবেন। এই ক্ষেত্রে ঘাটতি জায়গাটা আছে। এই পুলিশ টুলিশের উপরে মানুষ খুব বেশি আস্থা রাখছে না। তো সেদিক থেকে, এবং তারা এই যে উনি এত বড়, আমি বরঞ্চ এক্সপেক্ট করেছিলাম সরকার রাজনৈতিক দলগুলোর সাথে ইন্টেন্সিভলি কথা বলবেন। ইয়েস, আমরা একটা সবচেয়ে বড় ইভেন্টে যাচ্ছি ফেব্রুয়ারিতে, এটা নিয়ে তিনি বরঞ্চ কথা বলবেন, আস্থায় নেবেন। ইলেকশনটা সরকার, ইলেকশন কমিশন, রাজনৈতিক দল এবং ভোটার একটা কম্বাইন্ড একটা অর্কেস্ট্রার মতন। এটা একটা, এখানে সরকার খুব এই কম্বিনেশনটা খুব প্রপারলি করতে পারছে না বলে আমার ধারণা। এই জায়গাটা মানুষ সরকার আস্থাটা রাখতে না পারার কারণটা কি? তাদের না কি পারার কারণটা আমার কাছে, আমি সদিচ্ছা নিয়ে আমারও তো প্রশ্ন নেই। আমি বারবার বলেছি, অভিজ্ঞতার অভাব বলেন, অথবা প্রজ্ঞার অভাব বলেন, দূরদর্শিতা বলেন, বা এটার মধ্যে স্টেট মেশিনারিকে পুরোটা যে কাজের মধ্যে যুক্ত করা, এটার যে দক্ষতা, চৌকস যে জায়গাটা থাকা দরকার, অথবা কমান্ডিং যে প্রশ্ন থাকা যায়। অনেকগুলো অজনপ্রিয় কাজও তো করার প্রশ্ন থাকে, অ্যাপারেন্টলি মানুষ বাহবা দেবে না, কিন্তু রাষ্ট্রের জন্য আপনাকে করার দরকার হয়। সেদিক থেকে মানুষ সরকারের ব্যাপারে মানে কোনো মতেই নির্বাচনটা মানে যাক আর কি, আমরা ভোট কেন্দ্রে যাই, আমরা ভোটটা দিতে পারি, এর বাইরে সরকারের উপরে মানুষের আর বড় কিছু এক্সপেকটেশন নাই। কিন্তু এই আস্থাবোধটা জাগাতে পারছে না। কিছু কিছু ঘটনা ঘটছে, এই যে হত্যা, এটা ওটা, এবং আর এই বিশেষ করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়, উনি ব্যক্তি হিসেবে তো সজ্জন, আমি অ্যাজ ফার আই নো, কিন্তু মানে আমি বলছি এই স্বরাষ্ট্রমন্ত্রীকে আমি কথাটা বলে ফেলেছিলাম যে নির্বাচন পর্যন্ত যাওয়াটা বেশ কঠিন, হয়তোবা যাবেনও আর কি। এখন যেতে চাইলে আপনি কি করবেন, কিন্তু থাকে না আপনার টোটাল তার যে চলো, এমনকি আপনার বডি ল্যাঙ্গুয়েজ, আপনার পুরো আপনার কাজের জায়গাটা, এবং যেখানে তিনি মাঝখানে দেখলাম কাদের সাথে যেন ওই যে ওসমান হাদির ব্যাপারে তারা যখন স্মারকলিপি দিতে গেলেন, মনে হলো যারা স্মারকলিপি দিলেন ওই যে ইনকলাব মঞ্চের, মনে হলো তারা একজন আসামিকে ধরে নিয়ে আসছেন, স্বরাষ্ট্রমন্ত্রীর পাশে তিনি দাঁড়িয়ে আছেন এবং তাকে দাঁড়িয়ে তার পদত্যাগের কথাটা তারা বলছেন। আমাদের হিস্ট্রিতে এর দ্বিতীয় কোনো নজির আছে কিনা আমার জানা নেই। আপনি নিশ্চয়ই মতে এটা তো আপনি দেখিনি। এটা যদি একজন হোম মিনিস্টারের যদি এরকম দুর্দশার যদি পড়তে হয়, তো তাহলে সেই হোম মিনিস্টার দিয়ে আর গুরুত্বপূর্ণ তার উপরে সবচেয়ে বড় দায়িত্ব, তাহলে সেই জায়গাটা মানুষ, আস্থার জায়গাটা মানুষ কোন জায়গায় পাবে? হ্যাঁ, আগে মানুষ তো আপনার বিহেভিয়ার দেখে, তাই না? এই যে এরকম জায়গায় যে তারা যে নিজেদেরকে ডাউনগ্রেড করেছেন, ইলেকশন কমিশনার সাহেবরা কথা বলেন
ডেপুটিদেরকে এটা কি করা যায়, এটা কি করা সম্ভব, ল্যাঙ্গুয়েজ যখন যখন আপনি শিডিউল ডিক্লেয়ার করেন তখন ইলেকশন কমিশন ইজ টু ডিকটেট, নির্বাচনের সংশ্লিষ্ট যে মন্ত্রণালয়, যে প্রতিষ্ঠানগুলো, এটা তাদের এখতিয়ারে। ওই অর্থে এখানে কোনো বদলি, কোনো প্রমোশন, মানে যা কিছু তাদের সম্মতির বাইরে করা যাবে না। তারা অর্ডার দেবেন। আর এটা আপরাইজিংয়ের পরে তাদের তো একটা বড় একটা ম্যান্ডেটও আছে একটা ফেয়ার নির্বাচনের জন্য, গত 3টা নির্বাচন ফেল করাতে। তো সেই জায়গাটা তারা এখন অনুনয় বিনয় তাদেরকে করতে আমরা দেখছি। তাদেরকে কোনো কঠিন, তারা তো তাদের জুরিসডিকশনের মধ্যে তারা সেখানে কাজ করবেন, প্রয়োজনে তারা নির্দেশনা দেবেন, তারা বলবেন দিস ইজ টু বি ডান, দিস আর দ্য থিংস টু বি ডান, আমি দেখতে চাই আগামী কাল পরশুর মধ্যে এগুলো আপনি শেষ করবেন। এটা কি করা যায়, এটা কি বিবেচনা, ব্যাপারটা এরকম না। মানে বুঝে নেয় আর কি যে দে আর নট দ্য পিপল, এটা কেবল একগুচ্ছ সৎ মানুষ কিন্তু অকার্যকর। আমি প্রায় বলি এই সরকারকে তো আমরা কত ভালোবাসা দিয়েছি না, কিন্তু যখন বুঝে ফেলে এই ভালোবাসার মানুষটা দুর্বল এবং অকার্যকর, তখন কেউ আর তাকে মানতে চায় না। তো তখন সে যা খুশি করতে, এমন ঠিক এখন মানুষজন যা খুশি করার প্রবণতা দেখছে। এই জায়গাটাকে স্টপ করার আমাদের আমি এই জন্য বলি পলিটিক্যাল পার্টিকে এগিয়ে আসা দরকার। খালি সরকারকে দিয়ে ইলেকশনটা করা যাবে না, পলিটিক্যাল পার্টির একটা গুড উইশেস লাগবে অ্যামং দ্য কন্টেন্ডার্স। ইয়েস ভাই, আমরা একটা ফেয়ার প্লেতে যাই, ইলেকশনটা করি, এরপরে যা হবে সেটাকে আমরা অ্যাকসেপ্ট করব, তাহলে আমরা এগোতে পারবো। এখন আর প্রেমটা নাই, কিন্তু মায়া আছে, মায়াটা আছে ভাই, মায়া কাটানো খুব কঠিন। এই সরকার আমাদের মায়া আছে না, তাই না? মায়া কিন্তু প্রেমটা নাই আর। না, যেটা বললেন যেটা যে রাজনৈতিক দলগুলোরও এগিয়ে আসা উচিত। অবশ্যই আমি মনে করি সরকার শুধু পারবে না, ডেফিনেটলি পারবে না। রাজনৈতিক দলগুলোর নিজেরা দূরে দূরে এগিয়ে যাবে, তাদেরকে ডাকতে হবে, তাদের নিয়ে বসতে হবে, প্ল্যানিং করতে হবে যে এই মুহূর্তে এই চ্যালেঞ্জ আছে, এই চ্যালেঞ্জগুলি আপনাদের সহযোগিতা ছাড়া আমরা শুধু পুলিশ দিবে আমরা তো পারবো না। আপনারা নিজেরও তো রাজনৈতিক দলগুলো তো এখানে মানে গোটা নির্বাচনের মানে সবচেয়ে গুরুত্বপূর্ণ স্টেক হোল্ডার হলো ভোটাররা। ভোটারদের মধ্যে আস্থা আনতে হবে, অভয় আনতে হবে। এরপরে সেই ভোটারদের পরে হচ্ছে গিয়ে রাজনৈতিক দলগুলো। ভোটার এবং রাজনৈতিক দলগুলোকে পরিচালনা করে ভোটের পরিবেশ বজায় রাখা, ভোট দেওয়ানো এবং গণনা করা, ফলাফল নির্ধারণ করার জন্য সহযোগী হচ্ছে গিয়ে নির্বাচন কমিশন, সেটা করবে পুলিশ প্রশাসনের মাধ্যমে। তাহলে এই গুরুত্ব কাদের বেশি? ভোটারদের গুরুত্ব সবচেয়ে বেশি। তারপরে আপনারা রাজনৈতিক দলগুলোর গুরুত্ব, ভোটার এবং রাজনৈতিক দল না থাকলে আপনি নির্বাচন করবেন কাদের দিয়ে, কি নির্বাচন করবেন? আপনাকে চেয়ারে বসিয়ে দিলেই হলো। তাহলে এই ভোটারদেরকে আস্থায় আনার জন্য তো রাজনৈতিক দলগুলোকে আস্থায় আনতে হবে। রাজনৈতিক দলগুলোকে তারা ডেকে যদি প্রথমে সমস্যা চিহ্নিত করতে হতো, যেটা প্রতিবার এর আগেও দেখেছি আমরা, যে সমস্যা চিহ্নিত করে রাজনৈতিক দলগুলো এবার যেহেতু একটা বিশেষ পরিবর্তিত একটা পরিস্থিতি বসবে, যে আমরা এই চ্যালেঞ্জ ফিল করছি, এই চ্যালেঞ্জগুলো মোকাবেলা করতে হবে এই দেশের গণতন্ত্রের স্বার্থে। আপনারাও গণতন্ত্র এগিয়ে নিতে চান, আমরা আপনাদের সহযোগিতা করতে চাই, তাহলে এইখানে আপনাদের আমরা এই সহযোগিতা চাই। দেখতেন আপনি কোনো রাজনৈতিক দল সেখানে না করতো কিনা বা অসহযোগিতা, বরং তারা কিছু হয়তো আক্ষেপ প্রকাশ করতো, কিছু পরামর্শ দিত, সেইখান থেকে নিয়ে আপনি ইমপ্লিমেন্ট করতেন। এখন এদের মধ্যে সেরকম কোনো আগ্রহটাই দেখছে না। শুধু জাতির উদ্দেশ্যে ভাষণের সময় বা বিভিন্ন বিশেষ গুরুত্বপূর্ণ ভাষণের সময় প্রধান উপদেষ্টা শুধু এটুকু আমাদের বলছেন যে সেরা নির্বাচন করাবেন। এখন সেরার তো আসলে কোনো মাপকাঠি নেই, আপনি কিসের ভিত্তিতে সেরা করাবেন? 2008 সালের নির্বাচনে কিন্তু একটিও কিলিং হয় নাই। আপনি নির্বাচনের দিন 2008 সালের নির্বাচন অত্যন্ত পরিস্থিতি শান্ত এবং পরিচ্ছন্ন ছিল, ভোটার উপস্থিতি হিউজ, ভোটার উপস্থিতি ছিল, সব ছিল। কেমন ছিল ওই নির্বাচন? কিন্তু সেই নির্বাচনটায় আমরা যারা প্রার্থী হয়েছিল তাদের সঙ্গে কথা বললে দেখবেন সেনাবাহিনীর তরফ থেকে, বিভিন্ন এজেন্সির তরফ থেকে বলে দেয়া হতো কে নির্বাচনে বসে যেতে হবে আর কে নির্বাচন করবে এবং তারা কারে নির্বাচিত করে আনতে চায়। এবং সেরকম ওইটা বেসিক্যালি ওইটা পিসফুল একটা ইলেকটোরাল কু ছিল। ইলেকটোরাল কু, এটা কোনো সেনাবাহিনীর কু না, কোনো বিশেষ বাহিনীর কু না, এটা একটা কু ছিল, ইলেকটোরাল কু, অ্যান্ড ইট ওয়াজ পিসফুল। সেখানে নির্ধারণ করা হয়েছিল কোন দলকে কেমন মেজরিটি নিয়ে নির্বাচিত করে ক্ষমতায় আনতে হবে এবং দীর্ঘমেয়াদী রাখার পরিকল্পনা নিয়ে। কিন্তু ওই নির্বাচনের আগে মানে
সেই নির্বাচন পরিচালনা যারা করেছেন তারা ওইখানে নির্বাচন কমিশনার হিসেবে তাদের যে বডি ল্যাঙ্গুয়েজ ছিল, তাদের যে আরপিও চেঞ্জ করা, সীমানা নির্ধারণ চেঞ্জ করা, তার মধ্যে একেবারে উদ্দেশ্যমূলকভাবে কোন কোন ক্যান্ডিডেট কে হতে পারে, তাকে হারাতে হলে তার ভোট ব্যাংক কোন এরিয়া, কোনটা কোন অংশটুকু কেটে কোন দিকে নিলে সে এখানে হারবে এবং প্রতিপক্ষকে জিতে আনা যাবে, একদম পরিকল্পনা মাফিক এগুলো করা হয়েছিল। বিভিন্ন সময় তার প্রমাণ বের হচ্ছে। সুতরাং নির্বাচন পিসফুল হলে আর মানুষ গেলেই শুধু সুষ্ঠু গ্রহণযোগ্য নির্বাচন হয় তা তো না। এটা আস্থায় আনতে হবে সব দলকে যারা নির্বাচন করছে। সেইখানে এই সরকার এবং তাদের নির্বাচন কমিশন ব্যর্থ হয়েছে। নির্বাচন কমিশন তো এখন যথেষ্ট শক্তিশালী ভূমিকায় আসা উচিত। তারা তো সাংবিধানিক প্রতিষ্ঠান হিসেবে তাদের তো ওই দায়িত্ব এবং সামর্থ্য আছে। তফসিল ঘোষণার পরে তাদের তো এখন অনেক ক্ষমতা, তারা সেই ক্ষমতার প্রয়োগটাও কিন্তু করছে না। তারা রিপিটেডলি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে বসা, তাদেরকে দিক নির্দেশনা দেওয়া, কিছু অভিযান যেগুলো হচ্ছে সেগুলা ভিজিবল হওয়া এবং সন্ত্রাসীর মনে আতঙ্ক তৈরি করা। আজকে ধরেন যে বা যারাই করুক, ব্যবসায়িক দ্বন্দ্বে করুক, প্রতি অজ্ঞাত কেউ করুক, হাদিকে হত্যা করে গেল, আজিজুর রহমান মোসাব্বিরকে হত্যা করে গেল, সেই হত্যাটা যে বা যারাই করুক তারা হত্যা করবার মতো সাহসটা পেয়েছে কেন? কারণ দেখছে হত্যা করবার মতো ফিল্ড, এখন প্রপার ফিল্ড আছে। কারণ হত্যা করে আমি পালিয়ে যেতে পারবো এবং এই মুহূর্তে এই সময় হত্যা করা যায়। যদি সন্ত্রাসীদের মধ্যে এই আতঙ্কটা তৈরির বার্তাটা দিতে পারত সরকার, যে হত্যা করবা তো দূরের কথা, অস্ত্র উঁচিয়ে ধরা মাত্র তোমাকে পাকড়াও করা হবে, তুমি পার পাবা না, সেরকম কিছু তো দেখেনি তারা। সুতরাং তাদের সাহস বেড়ে গেছে। মোসাব্বির হত্যাকাণ্ড হয়েছে, হাদি হয়েছে, চিটাগাংয়ে বিএনপির এক প্রার্থী হত্যাকাণ্ডের শিকার হয়েছে, খুলনায় যুবদলের নেতা হত্যাকাণ্ডের শিকার হয়েছে, রাজনৈতিক অরাজনৈতিক অনেক হত্যাকাণ্ডের শিকার হয়েছে। কালকে যে আমরাও এই কোনো বন্দুকের নলের মুখে পড়ে যাবো না তার তো নিশ্চয়তা নাই। কারণ অরাজকতা শুরু হলে তখন শুধু বেছে বেছে টার্গেট করেই মারে না, একটাকে মেরে আরেকজনকে মেসেজ দেওয়ার জন্য অনেক হত্যাকাণ্ড ঘটে। সুতরাং আমরা কেউই কিন্তু নিরাপদ না। অনেক ধন্যবাদ। তো এই অবস্থায় একটা সেরা নির্বাচন, ঐতিহাসিক নির্বাচন কিভাবে সম্ভব? এটা তো যুক্তিতে পড়ে না আর কি। না মধু ভাই, আমি ঠিক আছে, ইতিহাসের সেরা নির্বাচন এক মাস আগে, আজকে 12 জানুয়ারি, সেরা নির্বাচনের প্রত্যাশা করাটা মানে একটু অতি আশা হবে আমাদের জন্য। সেরা নির্বাচনের প্রত্যাশাটা না করা ভালো। তাহলে কি প্রত্যাশা করতে পারি? প্রত্যাশা করতে পারি মোটামুটি বাংলাদেশ স্ট্যান্ডার্ডে নির্বাচনটা গ্রহণযোগ্য হবে, প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হবে, দলেরা এবং ভোটারেরা বড় কোনো ভয়ভীতি ছাড়া ভোট কেন্দ্রে আসতে পারবেন, ভোট দিতে পারবেন, ভোট কেন্দ্রে কোনো দখল হবে না, জালিয়াতি হবে না, এটা এনশিওর হবে, এবং ভোট দেওয়ার পরে আবার তারা নিরাপদে তারা বাড়ি যাবেন, এইটুকুই চাওয়া। এবং ফলাফল নিয়ে কোনো ধরনের ম্যানিপুলেশন হবে না, এইটুকুই চাওয়া। এটা করাটা মনে করি সম্ভব। আমাদের স্টেট যেভাবে গোটা রাষ্ট্রের বাহিনীগুলোর যে পরিস্থিতি, এক নির্বাচন কমিশন এবং নির্বাচনের সঙ্গে যুক্ত যে মানুষরা, তাদেরকে যদি আপনি বার্তারা যদি দিতে পারেন। একটু ভেঙে বলি, ইলেকশনটা আমাদের এখানে করে হচ্ছেন প্রধানত ডিসি সাহেব করেন, এসপি সাহেব করেন, থানার দারোগা সাহেব করেন এবং লোকাল যারা এর সঙ্গে যুক্ত তারা করেন। ওরা বুঝতে চায় সরকারের রাজনৈতিক মেসেজটা কি। একটু আগে ডক্টর শান্ত বললেন না যে 2008 সালের ইলেকশনের কথাটা বললেন না, অ্যাপারেন্টলি ফেয়ার ইলেকশন, ভালো ইলেকশন, উৎসব মুখর অংশ নিয়েছে, কিন্তু পুরো জিনিসটা একটা ম্যানিপুলেটেড ফলাফলটা, ম্যানিপুলেটেড ফলাফল এসছে। তাহলে আপনি আপনার যদি পরিষ্কার করে গভর্নমেন্ট থেকে বলা হয় ডিসি সাহেব, এসপি সাহেব, দারোগা সহ ল এনফোর্সিং এজেন্সিস প্লাস প্রশাসনে যারা দায়িত্ব পালন করছেন, রিটার্নিং অফিসার, সহকারী রিটার্নিং অফিসার, প্রিজাইডিং অফিসার, যে আমরা একটা ফেয়ার প্লে চাই। তো সুতরাং এখানে আমরা কোনো ধরনের কোনো দুর্বলতা, শৈথিল্য, পক্ষপাত দেখতে চাই না। এই বার্তাটা খুব পরিষ্কার। এবং দরকার হলে জাস্ট মানে হায়ার অ্যান্ড ফায়ার দরকার আমি উইথড্র করবো, না হলে মানে সেখানে ইউড বি পানিশড, এটা যে আপনি আপনার এই গুরুত্বপূর্ণ দায়িত্বটা আপনি পালন করেননি। এই বার্তাটা আমি বলি এভাবে যদি আমি এরকম আরও 10টা প্রস্তাবের কথা বলতে পারবো। ভোট কেন্দ্রগুলো পাহারা দেওয়ার প্রশ্ন আছে, এখানে যদি আপনি সিসি ক্যামেরা যদি রাখেন, আমার এর বাইরে মানে এটাকে মানে কঠিন একটা সার্ভাইলেন্সের মধ্যে আনা গেলে এবং ভোট প্রদানে বাধাটা দণ্ডনীয় অপরাধের পর্যায়ে, হুমকি প্রদানটা দণ্ডনীয় অপরাধ, ইত্যাকার অনেকগুলো বিষয়
যেটা বৈধভাবে করার সুযোগ আছে। এটা সরকারের পলিটিক্যাল উইলটা সবচেয়ে গুরুত্বপূর্ণ, রাজনৈতিক সিদ্ধান্তটা জি। যে আমার অনেক দুর্বলতা, কিন্তু এই টিম নিয়ে আমি সবাইকে আস্থার মধ্যে নেব, 12ই ফেব্রুয়ারি ইলেকশন করব, গণভোটও করব, এরপরে বাবা আমি একটা ইলেক্টেড পার্লামেন্ট করে তাদের হাতে আমি ক্ষমতাটা ছেড়ে দেব। আমি মনে করি যদি অন্য কোনো যদি ইন্টেনশন না থাকে, আমি এখনও মনে করি 30 দিনে মোটামুটি একটা গ্রহণযোগ্য নির্বাচন করে সরকার পক্ষে বেরিয়ে যাওয়া সম্ভব, এবং সেটা আমাদেরকে করতে হবে। এর বাইরে সেকেন্ড কোনো অপশন এই মুহূর্তে আমাদের সামনে নাই। উপসংহার কি? উপসংহার হচ্ছে 10 সেকেন্ড আছে। নিজেদের আত্মমর্যাদা, ডিগনিটি যেটা, সেটা রক্ষা করে দায়িত্বটা ঠিকভাবে পালন করতে হবে, কারণ মানুষের চোখ কান খোলা। ডক্টর মোহাম্মদ ইউনূসের মতো মানুষকে আমরা এত ভালোবাসি, এত পূজনীয় তিনি। সুশীলা কার্কি তাকে বলে দিচ্ছে আমরা বাংলাদেশের মতো হতে দেব না, মানে ওনাকে, ওনার দৃষ্টিতে, সুশীলা কার্কির দৃষ্টিতে ডক্টর ইউনূসের সরকার কোথায় নেমেছে, ঠিক একইভাবে এদেশের মানুষের কাছে তারা অনেক নেমে গেছে। এখন যদি একটা ভালো নির্বাচন দিয়ে যেতে পারে, মোটামুটি ভালো, যেটা গ্রহণযোগ্য হয়, মারামারি কাটাকাটি হবে না, মানুষ যাকে ভোট দিতে চায় তাকে দিতে পারবে, এটুকু করে দিতে পারলে আমরা তাদের প্রতি কৃতজ্ঞ থাকব, সালাম দিয়ে বিদায় দিব। আর যদি এটুকু করতে না পারেন, তাহলে বিদায়টাও খুব ভালো বিদায় হয়তো হবে না। সায়ন্ত, আপনাকে অনেক ধন্যবাদ। সাইফুল ভাই, আপনাকে অনেক ধন্যবাদ। দুজনের বক্তব্য থেকে স্পষ্ট, আসলে আপনারা দুজনেই ভালো নির্বাচন চান, আমরা সবাই চাই, জনগণও চায়, কিন্তু কোথায় যেন একটা গলদ আছে, জানি না কী হবে আগামী দিনে। দর্শক, আমরা ভালো নির্বাচনের প্রত্যাশা নিয়েই আজকের এই অনুষ্ঠানের এখানেই সমাপ্তি টানছি। আপনারা সবাই ভালো থাকুন।